বাংলাদেশ উত্তপ্ত এবং তার আঁচ এপার বাংলা এই দেশেও পড়ছে। মূলত ওই দিক থেকে দেখা যাচ্ছে একদিকে ভারত বিদ্বেষী তারা কথাবার্তাও যেমন বলছে, আচরণও করছে, ভারতের জাতীয় পতাকা তারা মারিয়ে যাচ্ছে। এদেশেও দেখা যাচ্ছে যে বাংলাদেশের বিরুদ্ধে অনেকেই সুর চড়াচ্ছে। বিষয়টা খুব একটা ভালো বিষয় নয়। মানে আমরা তো পাশাপাশি দুটো দেশ, পাশাপাশি দুটো রাষ্ট্র। আমাদের বাঙালিরা অনেকেই বলতে শোনা যায় যে বাঙালিদেরকে যে ওপার বাংলা এপার বাংলা, এই কথাটা আমাদের এখানে খুব প্রচলিত একটি কথা, এবং আমরা এটা বারংবার বলি যে ওপারে আমাদের নারীর টান রয়েছে এবং ওপারের মানুষও মনে করে যে এপাশে একটা তাদের নারীর টান রয়েছে। আমরা একে অপরকে ভালোবাসি এবং আমরা এই ভালোবাসাটা দীর্ঘকাল ধরে বজায় রেখেছি, কারণ আমাদের এখানকার ভাষা, খাদ্য, সংস্কৃতি, পোশাক আশাক সব কিছুই এক, ওপাশে যা আমাদের এখানেও তাই। ফলে আমাদের মধ্যে ভেদাভেদ তৈরি হবে অন্য কারোর গেম প্ল্যানে, এটা খুব একটা ভালো ব্যাপার নয়। আমি একটু পয়েন্ট করব, অন্য কারোর গেম প্ল্যানে বলতে কি বলতে চাইছো? কার প্ল্যানিং এই বাংলাদেশ অশান্ত হওয়ার পেছনে? বিষয়টা তো খুব পরিষ্কার। প্রথমত হচ্ছে এখানে 3-4টে ক্যারেক্টার রয়েছে। 1 নম্বর হচ্ছে মোহাম্মদ ইউনুস, 2 নম্বর হচ্ছে ইসকন, 3 নম্বর হচ্ছে শেখ হাসিনা, 4 নম্বর হচ্ছে নরেন্দ্র মোদী। শেখ হাসিনাকে 3 নম্বরে দিচ্ছ না, শেখ হাসিনাকে এই মুহূর্তে তো 3 নম্বরই রাখার দরকার, কারণ শেখ হাসিনার রাজনৈতিক কবর খুঁড়ে ফেলেছে শেখ হাসিনা এবং তার মধ্যে সে ঢুকে গেছে। ফলে শেখ হাসিনা নতুন করে রাজনৈতিক বিশাল কিছু করে ফেলবে সেটা আর মনে হচ্ছে না। বিষয়টা হচ্ছে আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র, তার একটা পলিটিক্স আছে। তার পলিটিক্সটা কি? বাজার দখলের রাজনীতি। এবং সেই বাজার দখলের রাজনীতি করার জন্য এই আমেরিকা যুক্তরাষ্ট্র যে কোনো কাউকে যখন তখন যেরকমভাবে হোক সরকার পতন এবং তারা আবার নতুন করে সরকার গঠন দুটোই করতে পারে। আমরা জানি মোহাম্মদ ইউনুস হিলারি ক্লিন্টনের খুব ভালো বন্ধু। আমরা জানি ইসকন আমেরিকার থেকে ফান্ডপ্রাপ্ত একটি সংগঠন। আমরা জানি শেখ হাসিনার সাথে এর আগে আমেরিকার খুবই ভালো সম্পর্ক ছিল। আমরা জানি নরেন্দ্র মোদীর সাথে আমেরিকার খুব ভালো সম্পর্ক। আমার বোঝার প্রয়োজন আছে যে তাহলে এদের যে গেম প্ল্যানটা চলছে, যেটা আসলে আমাদের মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের গেম প্ল্যান, সেই গেম প্ল্যানে সাধারণ মানুষ পিছবে কেন? হঠাৎ করে আমাদের বাজার জিনিসের দাম এরকম করে হু হু করে বাড়বে কেন? কারণটা হচ্ছে আমাদের মধ্যেকার অর্থনৈতিক আদান প্রদান বন্ধ হয়ে যাবে কেন? আমাদের মধ্যে হঠাৎ করে আলু ওপাশে যাবে না, পেঁয়াজ ওপাশে যাবে না, এইসব কথা বয়ানগুলো এখানে হঠাৎ করে ভাসিয়ে দেওয়া হবে কেন? নিশ্চয়ই এর পিছনে অন্য কারোর গেম প্ল্যান আছে। আচ্ছা, নরেন্দ্র মোদীকেও তুমি লিস্টে মানে তালিকার মধ্যে রাখলে, নরেন্দ্র মোদীকে কেন? প্রথমত এখানে দুটো জিনিস আছে। একটা হচ্ছে আমি আগেই বললাম যে আমাদের ভারতবর্ষের মানুষ এটা একটা জিনিস, আর ভারতের রাষ্ট্র একটা জিনিস, ভারতের সরকার একটা জিনিস। আমরা বাংলার মানুষ বাংলাদেশের মানুষকে আপন বলে মনে করি, বাংলাদেশের মানুষ আমাদেরকে আপন বলে মনে করে, চিরকাল মনে করে এসছে। বাংলাদেশের প্রচুর মানুষ প্রতিদিন বনগা লোকালে করে আসতেন, তাদের সাথে আমি গল্প করতে করতে আসতাম এবং আমরা দেখতাম যে তাদের সাথে আমাদের কীরকম আন্তরিক যোগাযোগ, সেটা বাস্তবতা। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমাদের মধ্যে যে বিষটা তৈরি হলো, তার পিছনের কারণটা কি বোঝার প্রয়োজন আছে। ভারত রাষ্ট্র একটি এবং বাংলাদেশ রাষ্ট্র একটি। ভারত রাষ্ট্রের মিডিয়া, বিভিন্ন যে ভারত রাষ্ট্রের পোষা মিডিয়াগুলো রয়েছে এবং বাংলাদেশ রাষ্ট্রের পোষা মিডিয়া রয়েছে, তারা যে ধরনের খবরগুলো দেখাচ্ছে তাতে এটা স্পষ্ট যে ভারত রাষ্ট্র বাংলাদেশ রাষ্ট্রের ওপরে একটা চাপা হলেও একটা দমন-পীড়ন চালানোর চেষ্টা করেছে এবং এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সেটা আমরা ভারতীয় হিসাবে সেটা আমরা চাই না। আমরা চাই বাংলাদেশের স্বাধীন এবং সার্বভৌম যে চরিত্র রয়েছে সেই চরিত্রটা বজায় থাকুক। আমরা কখনো এটা যেন মিডিয়ার সামনে না বলে ফেলি, যেটা অলরেডি মিডিয়া বলছে যে চট্টগ্রাম ভারতের অংশ হবে, ভারতবর্ষে বাংলাদেশ একটা আলাদা হিন্দু রাষ্ট্র ভেঙে একটা হিন্দু রাষ্ট্র তৈরি করতে চলেছে। এই ধরনের বাজে খবর, মিথ্যা প্রোপাগান্ডামূলক খবর, এগুলো যেন প্রচারিত আমাদের ভারতবর্ষের মিডিয়াতে না হয়। এটা নজর রাখা দরকার ছিল নরেন্দ্র মোদীর। নরেন্দ্র মোদী রাখবে না। নরেন্দ্র মোদী কী করবে? এই ধরনের খবরগুলোকে ছড়িয়ে দেবে যাতে বাংলাদেশের সাধারণ হিন্দু জনগণ এবং সাধারণ মুসলমান জনগণ যারা মনে করে যে বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্ক বজায় থাকার প্রয়োজন আছে, তাদের মধ্যে একটা বিদ্বেষ তৈরি হয়। আমরা তো ভারতীয়, আমি তো ভারতীয় নন মুসলিম একজন মানুষ, আমি তো মুসলমান নই। আমরা মনে করি, আমরা সাধারণ ভারতীয়রা, বেশিরভাগ ভারতীয়রা মনে করে বাংলাদেশ ও ভারতের সুসম্পর্ক থাকা উচিত। মিডিয়াতে যেটা দেখানো হচ্ছে সেটা বাস্তব নয়। মিডিয়াতে দেখানো হচ্ছে এটা অতিরঞ্জিতভাবে কিছু সাধারণ কিছু উগ্রবাদী হিন্দুত্ববাদী মানুষকে দেখানো হচ্ছে মিডিয়াতে, যাতে তারা মনে করে যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক খারাপ হোক, কারণ আদানির সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ হয়েছে, কারণ আদানির সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ হচ্ছে বলে কেউ যেন আর ব্যবসা করতে না পারে। তাদের এটা গেম প্ল্যান, আমাদের এটা গেম প্ল্যান নয়। আমরা চাই দুটো দেশের মধ্যে সম্পর্ক যেন ভালো হয়। সংখ্যালঘু নির্যাতন হবে কিনা, কেন? এটা তো একটা বড় প্রশ্ন। সেটা তো সবথেকে বড় প্রশ্ন। আমি ভারতবর্ষের নাগরিক, আমার ভারত রাষ্ট্রের দিকে সবার আগে আঙুল তোলাটা কাজ এবং তারপরে বাংলাদেশ রাষ্ট্রের দিকে আঙুল তোলাটা কাজ।
বাংলাদেশ রাষ্ট্রে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, তার একটা খবর আমাদের কাছে আসছে। তার বাস্তব এক্স্যাক্ট চরিত্রটা কি, কজনকে নির্যাতন করা হয়েছে, কি হয়েছে, এক্স্যাক্ট ঘটনাটা আমরা জানি না, কারণ বাংলাদেশের মিডিয়ার মধ্যে অনেক রকম তার উপরে প্রেশার থাকে। এর আগে হাসিনার সময়ও ছিল এবং এখন শোনা যাচ্ছে ইউনূসের সময় হচ্ছে, এবং অলরেডি প্রথম আলো, ডেইলি স্টারের মতন বড় বড় সংবাদ মাধ্যমের অফিসের সামনে বিভিন্ন হামলা হওয়া শুরু হয়েছে। এবার বিষয়টা হচ্ছে তাদের খবরটা যেহেতু আমাদের সামনে আসছে না, ফলে আমরা জানি না এক্স্যাক্ট ফিগারটা কি যে হিন্দু নির্যাতনের। কিন্তু আমরা এটা জানি যে সম্বল আমাদের এখান থেকে আমাদের ইন্ডিয়ার মধ্যেই পড়ে সম্বল একটি জায়গা, সেখানে আমাদের এই দেশের সংখ্যালঘুদেরকে প্রকাশ্যে রাস্তায় পুলিশ 6 জনকে গুলি করে মেরে দিয়েছে। এই খবরটা তো আমরা জানি। আমার কাজ কি উচিত ছিল, আমাদের কি কাজ করা উচিত ছিল? বাংলাদেশের সংখ্যালঘুদেরকে সেভ করার কথা মুখে বলা এবং ভারতবর্ষের সংখ্যালঘুদেরকে রক্ষা করে তাদেরকে সুস্থ পরিবেশে বাঁচিয়ে উদাহরণ সৃষ্টি করা, যে দেখো বাংলাদেশ, আমরা এটা করতে পারি, তোমরা এটা করো। আমাদের এখানকার নেতারা কি করছে? আমাদের এখানকার নেতারা করছে কি, আমাদের এখানকার যে সকল সংখ্যালঘু আছে তাদের ওপরে কিভাবে আক্রমণ করা যায় সেটার ছক খুঁজছে, যেটা আমরা চাই না। আমরা চাই আমাদের এখানকার সংখ্যালঘুরা আমাদের মতন করেই সুস্থ স্বাভাবিকভাবে মাথা উঁচু করে বাঁচুক, এবং বাংলাদেশের সংখ্যালঘুরাও সুস্থ স্বাভাবিকভাবে মাথা উঁচু করে বাঁচুক। এবং ওখানকার যে সকল ঘটনা ঘটছে, সেটা ইসকনের সাথে বাংলাদেশের হোক, বাংলাদেশ রাষ্ট্রের হোক, বা ওখানকার একজন নতুন হিন্দু নেতা উঠে এসছেন তার সাথে, তার চিন্ময় কৃষ্ণ, তার কেসটা নিয়েই হোক, এইগুলো আমার মনে হয় ওখানকার সরকারের একটু সংবেদনশীল হয়ে ভাবা উচিত, কারণ এটা ইন্টারন্যাশনালি একটা বাজে মেসেজ যাচ্ছে। একদমই। শেখ হাসিনা যদি স্বৈরাচারী হন, তাহলে মোহাম্মদ ইউনূসও বাংলাদেশ পরিচালনায় ব্যর্থ, এটা কোথাও গিয়ে কি প্রমাণ হয়ে যাচ্ছে? কারণ যে পরিস্থিতি এখন তৈরি হয়েছে, দুটো না ওয়ান লাইনে রাখতে চাই না, আমি ওয়ান লাইনে রাখতে চাই না। এর পিছনে মূল কারণটা হচ্ছে শেখ হাসিনা, আমরা জানি, প্রায় 1000-এর কাছাকাছি মানুষকে হত্যা করে তারপর দেশ ছেড়ে পালিয়েছে, এবং মোহাম্মদ ইউনূস সেই দেশ ছেড়ে পালানোর পর যে একটা অন্তর্বর্তীকালীন পরিস্থিতি, সেই সময় সে একটা সরকার গঠন করেছে যেটা কোনো নির্বাচনের মাধ্যমে আসেনি। ফলে দুটোর পরিস্থিতি এক নয়। মোহাম্মদ ইউনূস রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অনভিজ্ঞ এবং সেখানে শেখ হাসিনা দীর্ঘকালীন অভিজ্ঞতা নিয়ে সেই গণহত্যাটা চালিয়েছে। ফলে দুটো এক নয়। শেখ হাসিনা অকপটে আমাদের স্বীকার করতে হবে যে শেখ হাসিনা গণহত্যা করেছে, সেটা মমতা ব্যানার্জিরও স্বীকার করা উচিত, সেটা নরেন্দ্র মোদীরও স্বীকার করা উচিত, সেটা শুভেন্দু অধিকারীরও স্বীকার করা উচিত। কারণ গণহত্যাটা আমরা টিভির সামনে দেখেছি। যখন আবু সঈদ যখন হাত উঁচু করে দাঁড়িয়েছিল, সেই অবস্থায় যখন তার বুক চিতিয়ে যখন দাঁড়িয়েছিল, তখন তাকে যখন গুলি করা হলো, তখন আমরা এটা দেখতে পেরেছি টিভির সামনে যে তাকে কীভাবে হত্যা করা হয়, এবং সেই দিনই বোঝা গেছিলো যে আমাদের শেখ হাসিনার তার কবরের শেষ পেরেকটা পুঁতে গেছে। আজকের দিনে দাঁড়িয়ে যখন মোহাম্মদ ইউনূস যদি সেরকমই কোনো ঘটনা ভবিষ্যতে ঘটায়, তাহলে সেটা হবে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেটা বিচার করার প্রয়োজন হয়নি। ওদের উপর যে দমন পীড়ন চলছে, তাতে মোহাম্মদ ইউনূসের তো একটা দায় আছেই, যে বিষয়টাকে যাতে উনি মানে সুরক্ষা দেওয়ার একটা তো দায় থাকেই, বিষয়টা মানে নিয়ন্ত্রণে রাখার। কোনো রাষ্ট্রের যদি সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায় ভোগে, বাস্তবতা এটাই যে ওই দেশের সংখ্যাগুরুরা যাই কথা বলুক না কেন, ওখানকার সংখ্যালঘুদের মধ্যে একটা চাপা উত্তেজনা কাজ করছে, তাদের মধ্যে একটা ভয় কাজ করছে। কোনো রাষ্ট্রের যদি সংখ্যালঘুদের মধ্যে একটা ভয় কাজ করে, তাহলে এটা মেনে নিতে হবে যে সেই রাষ্ট্রটা অসফলতা তাদের মেনে নিতে হবে, এবং এই অসফল রাষ্ট্রের ক্ষেত্রে অসফলতা কাটাতে যা যা ভূমিকা পালন করা উচিত সেটাই করা উচিত। কোনো জায়গায় সংখ্যালঘু মানে দুর্বল, সেই দুর্বলকে আমরা স্পেশাল কেয়ার করি। কোনো বাবা মার যদি 5টা সন্তান হয়, তার মধ্যে একজন যদি একটু দুর্বল হয়, তাকে বাবা মা স্পেশাল কেয়ার করে। এই স্পেশাল কেয়ারটা ওই রাষ্ট্রের হিন্দুদের এবং ভারত রাষ্ট্রের মুসলিমদের প্রয়োজন। এই প্রশ্নটা করছি আসলে ইউনূস ব্যর্থ কিনা, কারণ এই প্রশ্নটা এখন এই মুহূর্তে উঠছে ইউনূসের ব্যর্থতা নিয়ে। ওইদিকে যেমন উঠছে, এপারেও উঠছে। শুভেন্দু অধিকারী তিনি বলছেন, ওপারে ইউনূস যা, এপারে মমতা তা। ব্যর্থ আসলে শুভেন্দু অধিকারী যদি এটা বলতো যে ওপারে ইউনূস যা, এপারে মমতা মোদি তা, তাহলে বেশি মানে কারেক্ট। ওপাশে ইউনূস মূল্যবৃদ্ধিতে নিয়ন্ত্রণে অসফল, ওপাশে ইউনূস সাম্প্রদায়িক সম্প্রীতি অসফল, এপাশে মমতা ব্যানার্জি মোদি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষাতে অসফল, যে মূল্যবৃদ্ধি রক্ষাতে অসফল। বেকারত্ব পাশেও একই যা রয়েছে, এপাশেও তাই রয়েছে। ফলে ওইখানেও একটা চাপা টেনশন কাজ করছে সংখ্যালঘুদের মধ্যে, এপাশেও চাপা টেনশন কাজ করছে সংখ্যালঘুদের মধ্যে। ফলে দুটো দিকেই অসফল। এই অসফলতাটা প্রকাশ্যে শুভেন্দু অধিকারীর বলা উচিত ছিল। অ্যাকচুয়ালি মুশকিলটা কি হয়েছে, এখনকার বিরোধী দলনেতারা মানুষের কথা আর বলে না। একসময় দেখা যেত যে বিরোধী দলনেতা সরকারের কাছে মানুষের দাবি দাওয়াগুলো তুলে ধরে। সত্যি কথা, শুভেন্দু অধিকারীর কি এখন বাংলাদেশ নিয়ে এত কথা বলার কথা?
শুভেন্দু অধিকারীর বলার কথা যে এখানে এত বেকারত্ব কেন, পশ্চিমবাংলায় বেকারত্ব কমানোর জন্য মমতা ব্যানার্জি কিছু পদক্ষেপ নাও। শুভেন্দু অধিকারীর বলার কথা ছিল যে মূল্য বৃদ্ধি কমানোর জন্য মমতা ব্যানার্জি কোনো পদক্ষেপ নাও। শুভেন্দু অধিকারী সেটা বলবে না। শুভেন্দু অধিকারী জানে যে আজকের দিনে এই ধর্মটাই একমাত্র শুভেন্দু অধিকারীর পুঁজি এবং সেটার মাধ্যমেই সে ভোটটা পাবে। আসলে মুশকিলটা হচ্ছে কি, শুভেন্দু অধিকারী আরএসএস পন্থী বিজেপি যে সকল নেতারা রয়েছে, যারা আরএসএস করে বিজেপি হয়েছে, তাদের থেকে বেশি হিন্দু হওয়ার চেষ্টা করছে এবং এই বেশি হিন্দু হওয়ার কম্পিটিশনে শুভেন্দু অধিকারী জেতার চেষ্টা করছে। ফলে শুভেন্দু অধিকারীর কথাটা এত পাত্তা দিয়ে দেখারও দরকার নেই, কারণ ওই দলের সুকান্ত মজুমদার থেকে শুরু করে দিলীপ ঘোষটাও অত পাত্তা দেয় না শুভেন্দু অধিকারীকে, আমরা কেন অত পাত্তা দেবো? আচ্ছা, হিন্দুদের সুরক্ষা নিয়ে যখন বিজেপি নেতারা এত কথা বলছেন, প্রশ্ন করছেন, হিন্দু অধিকারীরা বিক্ষোভ সভা করছেন, আপনার কি একবারও সত্যি এই বিষয়টা মনে প্রশ্ন জাগে না, সত্যি হিন্দুদের সুরক্ষা নিয়ে কথা বলা উচিত বা চিন্তার বিষয় আছে হিন্দুদের সুরক্ষা? ঠিক আছে, একটা রাষ্ট্রের যেই শতাংশ হিন্দু বেঁচে রয়েছে সেই সকল হিন্দুকে রক্ষা করা, শুধু হিন্দু নয় অন্যান্য সংখ্যালঘু মানুষকে বাংলাদেশে রক্ষা করা, এটা ওই রাষ্ট্রের দায়িত্ব। অবশ্যই সেটা চিন্তার বিষয় এবং তারা যাতে প্রকাশ্যে স্বাধীনভাবে তাদের সকল কাজ করতে পারে সেটা সুনিশ্চিত করাটাও দরকার। একটা জিনিস মনে রাখা দরকার আছে, যেদিন 5ই আগস্টের কথা, যেদিন এই বিপ্লবটা সংগঠিত হয় এবং শেখ হাসিনা পালিয়ে যায়, সেই রাত্রিবেলাটার কথা আমাদের সকলের মনে রাখাটা প্রয়োজন। যে সেই রাত্রিবেলা মন্দির থেকে শুরু করে বিভিন্ন হিন্দু বাড়ি পাহারা দিয়েছিল কারা না, ওখানকার মুসলিম সংখ্যাগুরু মানুষটা। এটা আমরা চোখের সামনে দেখেছি, তার ভিডিও দেখেছি, তার ছবি দেখেছি এবং তারপরে দিনের পর দিন এই ছবিগুলোও সামনে এসছে যে ওখানকার হিন্দুদের বাড়িতে বিভিন্ন আক্রমণ হচ্ছে। একটা জিনিস বোঝার প্রয়োজন আছে যে বাংলাদেশের যে হিন্দুরা রয়েছে তারা খুবই কম শতাংশ মানুষরা রয়েছেন। এই কম শতাংশ হিন্দুদেরকে রক্ষা করার প্রধান দায়িত্ব ওখানকার সংখ্যাগুরু মুসলমানদের এবং সেই দায়িত্ব পালনের ভিডিও কিন্তু আমাদের সামনে এর আগে এসেছিল। 5ই আগস্টের পর তারা মন্দির পাহারা দিয়েছে, এই ছবি আমরা দেখেছি। কিন্তু তারপরেও তো কিছু আক্রমণ হয়েছে। এবার বিশ্লেষণ করার প্রয়োজন আছে যে যাদের উপরে আক্রমণটা হলো তাদের আক্রমণের কারণটা কী। মানে আপনি ধরুন যে আপনার এলাকাতে একজন মুসলমান তৃণমূল নেতা রয়েছে, তার বাড়িতে যদি কালকে একটা হামলা হয়, আপনি কি বলবেন যে ওখানে তৃণমূল নেতার বাড়িতে হামলা হয়েছে, নাকি আপনি বলবেন সংখ্যালঘুর উপরে হামলা হয়েছে? আমার মনে হয় ওটা বলা উচিত যে তৃণমূল নেতার উপরে হামলা হয়েছে। কারণটা হচ্ছে ওইখানকার যে সকল বাড়িতে হামলা হয়ে গেছে দেখা যাচ্ছে বহু বাড়ি আসলে আওয়ামী লীগের নেতা অন্য কিছু। আমরা এর মানে এটা বলছি সাধারণ হিন্দুদের উপর আক্রমণ হয়নি, সাধারণ হিন্দুদের উপরে চাপা সন্ত্রাস কাজ করছে সেটা ত্যাগ করা উচিত। কিন্তু সেইটাকে নিয়ে আজকে একটা নোয়াখালীর ঘটনাকে নিয়ে, একটা চট্টগ্রামের ঘটনাকে নিয়ে, বরিশালের একটা ঘটনাকে নিয়ে আজকে কলকাতার রাস্তাতে শুভেন্দু অধিকারী গলা ফাটিয়ে এখানকার মুসলমানদের বিরুদ্ধে খেপাবে সাধারণ মানুষকে, এটা চলতে দেওয়া যাবে না। এই কারণে আমরা বলছি বাংলাদেশের রাষ্ট্রের উচিত বাংলাদেশের সংখ্যালঘুদেরকে রক্ষা করা, ভারত রাষ্ট্রের উচিত ভারতের সংখ্যালঘুদেরকে রক্ষা করা এবং ভারত ও বাংলাদেশের মধ্যে যে আন্তর্দেশীয় আন্তঃরাষ্ট্রীয় যে সম্পর্কগুলো রয়েছে সেটা আদানির স্বার্থে নয়, সাধারণ মানুষের স্বার্থে সেটাকে খুলে দেওয়া, সেটাকে পুনরায় আগের মতন পর্যায়ে নিয়ে যাওয়া, যাতে ভারত ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক যে আদান প্রদানটা ছিল সেটা যেন সচল থাকে।